আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল প্রজাপতি গল্পের সিজন 2 ফার্স্ট পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাকিব, তুমি আরেকটা বিয়ে করো। দিশা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ দিশার মুখে এই কথা শুনে আমি চমকে উঠলাম। দিশা আর আমি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের বিয়ের 1.5 বছর পর দিশা এটা কি বলছে? তার মানে দিশা কি আমার সাথে সুখী না? আমি কি দিশাকে সুখে রাখতে পারিনি? মনে হাজারটা প্রশ্ন ভেসে আসছে। তাই আমি কিছুই না বুঝে দিশাকে বললাম, দিশা কি বলছো তুমি? বুঝিনি। দিশা বলছি তুমি আরেকটা বিয়ে করো। আমি বললাম কেন? দিশা বলল কারণটা তুমি ভালোই জানো। আমি বললাম আমি কিছুই বুঝতেছি না। আম্মু কিছু বলেছে? দিশা আর কোনো কথা না বলে আমার বুকেই নীরবে কান্না করতে লাগলো। কি আপনারা কিছুই বুঝতেছেন না তাই তো? তাহলে চলেন আপনাদের বিয়ের প্রথম দিন মানে 1.5 বছর আগে ফিরে যাই। 1.5 বছর আগে আমি দিশাকে নিয়ে একা একা বিয়ে করেছিলাম কাজী অফিসে। তাই আব্বু আম্মু আবার আমাদের বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিতে চাইলো। তাই আজ আমাদের বাসায় বিয়ের অনুষ্ঠান। সেজন্য দিশাকে সাজানোর জন্য অনেক বড় বিউটিশিয়ান আনা হলো। কিন্তু দিশা মানা করে দিল। তাই আম্মুকে দিশা বলল, আম্মু আম্মু বলল বলো দিশা। দিশা বলল আমি এইসব বিউটিশিয়ানদের কাছে সাজবো না। আম্মু বলল কেন? এরা তো বিখ্যাত বিউটিশিয়ান। দিশা বলল তবুও প্লিজ আপনি মানা করে দিন না। আম্মু বলল তাহলে কিভাবে সাজবে? আজকে তো অনেক মানুষ আসবে, একটু না সাজলে কি হয়? দিশা বলল সেটা আমি ম্যানেজ করে নিচ্ছি, আপনি মানা করে দেন না প্লিজ। আম্মু বলল আচ্ছা ঠিক আছে। দিশা বলল থ্যাংক ইউ আম্মু। বলেই দিশা আম্মুকে জড়িয়ে ধরলো। বিউটিশিয়ানদের আম্মু মানা করে দিল, তাই ওরা চলে গেল। বাসায় বিয়ের কাজ, তাই আমি অনেক কাজ করছি। রুমের পাশ দিয়ে যেতেই কে যেন পিছন থেকে কলার টেনে নিয়ে রুমের মধ্যে নিয়ে গেল আমাকে। রুমের ভিতর নিয়ে গিয়ে সে দরজা আটকে দিল। আমি পিছন ঘুরে দেখি, এ কি, এটা তো দিশা। আমার দিকে তাকিয়ে মিটমিটে হাসছে। আমি ওকে বললাম কি ব্যাপার দিশা, তুমি আমাকে রুমে এভাবে নিয়ে এলে কেন? দিশা বলল কি করব, আমার জামাই তো এত কাজ করছে, নিজের বউকে সে ভুলেই গেছে কাজের ঠেলায়। বউয়ের জন্য তার কাছে সময়ই নেই। তারপর আমি দিশার দিকে এগিয়ে যেতে যেতে বললাম, ও আমার বউয়ের বুঝি সময় চাই? দিশা বলল এই কি করছো, একদম কাছে আসার চেষ্টা করবে না, বাসাভর্তি অনেক মানুষ, আমি কিন্তু চিৎকার করব। আমি বললাম দাও চিৎকার। বলেই দিশার আরো কাছে যেতে লাগলাম। দিশা পিছনে যেতে লাগলো। এক সময় দিশা দরজার সাথে ঠেকে গেল। আমিও দিশার অনেক কাছে চলে গেলাম। দিশার কাছে যেতেই দিশা চোখটা বন্ধ করে নিল। তারপর দিশার এরকম ভয় পাওয়া দেখে আমার মনে মনে অনেক হাসি লাগছে। তাই কোনো রকম হাসি চেপে দিশার কপালে আলতো করে চুমু দিলাম। দিশা আমার এমন করা দেখে সেও একটু সাহস পেল আর চোখ খুললো। তারপর দিশাও আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। ওই অবস্থায় আমি দিশাকে বললাম, বলো এখন কেন ডাকলে? আমার আরো কিছু কাজ আছে। দিশা বলল কাজকে গুল্লি মারো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম বলো কি সারপ্রাইজ? দিশা বলল আমাকে সাজিয়ে দিতে হবে। আমি বললাম হ্যাঁ, তার জন্য শহরের বিখ্যাত বিউটিশিয়ানদের আনা হয়েছে, তো তারা সাজিয়ে দিবে। দিশা বলল তাদেরকে আমি আম্মুকে দিয়ে বিদায় করেছি। আমি বললাম কেন, তাহলে কে সাজিয়ে দিবে? দিশা বলল এই তুমি কি গাধা নাকি, তোমার জন্যই তো এত কিছু করলাম, তুমি সাজিয়ে দিবে? তারপর আমি দিশাকে জড়িয়ে ধরা অবস্থা থেকেই ছেড়ে দিয়ে অবাক হয়ে বললাম, সত্যি তুমি আমার জন্য তাদের বিদায় করেছো, আমি তোমাকে সাজিয়ে দিব? দিশা বলল জি আমার একমাত্র জামাই। আমি বললাম থ্যাংক ইউ আমার কিউট বউ, এখন তুমি গোসল করে আসো, আমিও ততক্ষণে একটু কাজ করে আসি। দিশা বলল না, তোমার কোথাও যাওয়া নেই, কাজ করার অনেক মানুষ আছে, তুমি এখানে বসে থাকো, আমি গোসল করে আসি। আমি বললাম কিন্তু? দিশা বলল আবার কিন্তু বলে? আমি যেটা বলেছি সেটাই। আমি বললাম ওকে আমার সোনা বউ। দিশা বলল এই তো আমার কিউট জামাই। আমি একটু দুষ্টামি করে দিশাকে বললাম, দিশা আমিও তোমার সাথে গোসল করতে আসি। দিশা বলল ফাজিল ছেলে, বসো এখানে। আমি বললাম ওকে। তারপর দিশাও মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। 15 মিনিট পর দিশা ওয়াশরুম থেকে বের হলো। শাড়ি পরে বের হইছে, চুল বেয়ে টপ টপ করে কোমরে পানি পড়ছে, মনটাকে যেন ঘায়েল করে দিল। তারপর দিশা আমাকে বলল এভাবে কি দেখছো? আমি বললাম আমার বউকে দেখি। দিশা বলল আগে কখনো দেখোনি? আমি বললাম দেখছি, কিন্তু আমার বউটা আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে, সেটা খেয়াল করিনি। দিশা বলল থাক আর পাম দিতে হবে না। আমি বললাম রাকিব কখনো পাম দেয় না। যাই হোক তুমি বিয়ের জন্য কি পরবা, শাড়ি নাকি লেহেঙ্গা? দুইটাই আছে।
দিশা বলল, আমি বাঙালি নারী, শাড়ি আমার অহংকার, এইসব বিদেশি কালচার আমি মানতে পারবো না, তাই শাড়ি পরবো। আমি বললাম, গুড ডিসিশন, আমিও এটাই চাই। তা তুমি যে শাড়ি পরছো তাই বলে এটা? দিশা বলল, আরে না, বিয়ের শাড়ি আলাদা। তারপর দিশা ওয়ার্ড্রপ থেকে একটা সুন্দর শাড়ি বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও। আমি বললাম, এটা কি করব? দিশা বলল, আরে গাধা, তুমি তো শাড়ি পরিয়ে দিবে নাকি? আমি বললাম, ও সরি। তারপর আমি দিশাকে বললাম, নাও খুলে ফেলো। দিশা বলল, কি খুলবো? আমি বললাম, আরে ওই শাড়ি খুলে ফেলো, এটা পরাইতে হবে না। দিশা বলল, ও আচ্ছা ঠিক আছে। বলেই দিশা আগের শাড়িটা খুলে ফেললো। তারপর আমি দিশাকে শাড়ি পরানোর জন্য প্রথমে শাড়ির এক কোণা দিশার পেটের ওখানে গুজে দিলাম। দিশা আমার স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে আসে। তারপর একটা রাউন্ড দিয়ে কুচি করার জন্য রেখে বাকি অংশ আসল হিসাবে দিশার কাছে তুলে দিলাম। তারপর আমি শাড়ির কুচি করে দিশার নাভি বরাবর গুজে দিলাম, আর সাথে সাথে দিশাও আমাকে জড়িয়ে ধরলো। তারপর দিশাকে ড্রেসিং টেবিলের সামনে বসালাম আর কাঁধে মাথা রেখে বললাম, বাহ, আমার বউকে তো অনেক সুন্দর লাগছে। দিশা বলল, এখন সাজিয়ে দাও। তারপর আমি দিশার কথা মতো ওকে সাজিয়ে দিলাম। অবশ্য দিশাই ডিরেকশন দিয়েছে আর আমি শুধু সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পর দিশার মাথায় শেষে ঘুমটাটা তুলে দিলাম। একদম বউ বউ লাগছে দিশাকে। তারপর দিশা আমাকে বলল, যাও তুমি গোসল করে আসো। আমি বললাম, আচ্ছা। বলেই আমি ওয়াশরুমে চলে আসলাম। গোসল ছেড়ে বাইরে এসে আমিও শেরওয়ানি পরে নিলাম। দিশা বলল, পাগড়িটা আমি দিয়ে দিই। আমি বললাম, আচ্ছা দাও। তারপর দিশা আমার মাথায় পাগড়ি দিয়ে দিল। দিশা আমাকে বলল, বাহ, আমার জামাইকে তো অনেক কিউট লাগছে, নিচে অনেক মেয়ে আছে, আমার জামাইয়ের নজর লাগবে। বলেই দিশার চোখের কাজল আমার কানের নিচে দিয়ে দিল। তারপর বলল, হ্যাঁ এখন ঠিক আছে। আমি বললাম, চলো নিচে যাবে না? সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। দিশা বলল, এভাবে যাব না। আমি বললাম, তাহলে কিভাবে যাবা? দিশা বলল, আমাকে কোলে করে নিচে চলো। আমি বললাম, তুমি কি পাগল হইছো? নিচে কত আত্মীয় স্বজন আছে, তারা কি মনে করবে? দিশা বলল, আমার জামাইয়ের কোলে করে যাব, তাতে কার কি? আমি বললাম, নিচে গিয়ে কি বলবে যদি কেউ জিজ্ঞেস করে? দিশা বলল, বলবে আমার পায়ে ব্যথা লাগছে। আমি বললাম, বাহ, কি হিটলারি বুদ্ধি। দিশা বলল, এখন বেশি কথা না বলে কোলে নাও। কি আর করার, দিশার কথা মতো ওকে কোলে তুলে নিলাম। ওরে বাবারে, এত ভারী কেন? দিশাকে কোলে নিয়ে ওকে বললাম, দিশা তোমার ওজন জানি কত? দিশা বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, আরে বলো না প্লিজ। দিশা বলল, 49 কেজি। কেন, আমি মোটা বুঝি? আমি বললাম, আরে না, আমার তো 1 কেজি কমই লাগছে। দিশা বলল, হয়েছে, এখন কথা না বলে তাড়াতাড়ি চলো। আমি বললাম, ওকে ম্যাম। বলেই আমি দিশাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে যেতে লাগলাম। সিঁড়ির কাছে যেতে সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় কোনো এলিয়েন দেখছে। সবার তাকিয়ে থাকা দেখে দিশা মনে হয় লজ্জা পাইছে, তাই ও আমার বুকে মাথা রেখে মুখ লুকালো। মনে মনে ভাবলাম, শালা এখন আমি কি দিয়ে মুখ লুকাই। স্টেজের কাছে আসতেই দিশাকে কোল থেকে নামিয়ে বসিয়ে দিলাম। আম্মু আমার কাছে এসে বলল, কি রে দিশার কি হয়েছে, তুই কোলে করে নিয়ে আসলি যে? আমি বললাম, আম্মু ওর পায়ে একটু ব্যথা লাগছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছে, এজন্য কোলে করে নিয়ে আসলাম। আম্মু বলল, কি করে লাগলো? আমি বললাম, সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো। আমি গেলাম। বলেই সেখান থেকে কেটে পড়লাম। না হলে যে আরো কত প্রশ্নের সম্মুখীন হতে হতো আল্লাহ জানে। তাই দিশা যেহেতু এরকম করতে বাধ্য করেছে, তাই দিশাকেই ফাঁসিয়ে দিলাম। এখন আম্মু দিশাকে জিজ্ঞেস করলো, দিশা মা, পায়ে লাগলো কি করে? দিশা বলল, ইয়া মানে আম্মু সিঁড়িতে উঠতে গিয়ে লাগছে। আম্মু বলল, একটু দেখে শুনে চলতে পারো না? দিশা বলল, সরি আম্মু, আমি অন্য স্টেজে বসে আছি, অনেক আত্মীয় স্বজন আসছে, আব্বুর অনেক বিজনেস পার্টনার, সাথে আরো অনেক রিলেটিভ। মানুষে আমাদের বাসাটা গিজগিজ করছে। আমার বন্ধুরাও এসে হাজির হলো। এসেই মেহেদি বলল, কিরে বর, কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। শালা তোদের এতক্ষণে আসার সময় হলো? মেহেদি বলল, সরি দোস্ত, বিয়ের গিফট কিনতে দেরি হয়ে গেল। আমি বললাম, তাই নাকি? তা কি কিনছিস দেখি? রানা বলল, না পরে দেখিস। আমি বললাম, আমি তো এখনই দেখবো, মনে হচ্ছে ডালমেকুস কালা হে। তাই আমি ওদের থেকে কেড়ে নিয়ে গিফট খুললাম। শালারা দেখি আমার জন্য মাটির হাঁড়ি পাতিল সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসছে। আমার ওদের গিফট দেখে অনেক হাসি পেল, কিন্তু নতুন বর তাই হাসলাম না। এই তোদের গিফট? রানা বলল, আমরা আনকমন জিনিস দিতে পছন্দ করি। আমি বললাম, কিরে মেহেদি, এই বলদ এত কথা শিখলো কেমনে? বলেই আমরা সবাই মিলে হাসতে লাগলাম। তারপর মেহেদি বলল, শেষ পর্যন্ত তুই তাহলে দিশাকে বিয়ে করেই নিলি?
আমি বললাম আমি বলছিলাম না ও এমন মেয়ে নয়। মেহেদি বলল, তা ভাবি তো অনেক সুন্দর। আমি বললাম, নজর দিবি না। বিয়ের কাজ শেষে মেহমানদের খাওয়া দাওয়া করানো হলো আত্মীয় স্বজনের ভিড়ে, আর মেহমানদারি করতে করতে আমারই খাওয়া হলো না। সন্ধ্যার মধ্যে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল, সব আত্মীয় স্বজনরা চলে গেছে। আম্মু আমার কাছে এসে বলল, দিশাকে উপরে নিয়ে যা। আমি বললাম, আমাকে নিয়ে যেতে হবে কেন, ও যাক। আম্মু বলল, আরে গাধা, ওর পায়ে না ব্যথা, কিভাবে যাবে? আরে বাহ, তারা দেখছি মিথ্যাকে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। তারপর আমি বললাম, ও সরি, মনে ছিল না। তারপর আমি দিশার কাছে গেলাম। দিশা আমাকে বলল, কি কিছু বলবে? আমি বললাম, তোমাকে আবার কোলে করে নিয়ে যেতে হবে। দিশা বলল, কেন? আমি বললাম, আরে আমার গাধি, সকালে যে নাটক করেছিলে এটা তো আম্মু সত্যি ভাবছে তাই। দিশা বলল, এই খবরদার আমাকে গাধি বলবে না, তাহলে তো আমারই ভালো। নাও, কোলে নাও। আমি বললাম, হ্যাঁ, তোমার তো ভালোই লাগবে। দিশা বলল, বেশি কথা না বলে কোলে নাও। আমি বললাম, বলেই আমি দিশাকে আবার কোলে তুলে নিলাম। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে দিশাকে আমার রুমে নিয়ে আসলাম। তারপর আমি বললাম, আচ্ছা তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, আমি নিচে যাই, অনেক কাজ পড়ে আছে, আম্মু একা সামাল দিতে পারবে না। দিশা বলল, আচ্ছা। বলেই দিশা ওয়াশরুমে চলে গেল, আর আমিও নিচে চলে আসলাম। একটু পর দিশাও চেঞ্জ করে নিচে চলে আসলো। দিশাও কাজে লেগে পড়লো। আম্মু অনেক বারণ করা সত্ত্বেও দিশা কাজ করলো। কাজ শেষ করতে করতে প্রায় রাত 10টা বেজে গেল। অনেক ক্ষুধা লাগছে, তাই আম্মুকে বললাম, আম্মু কিছু খাবার হবে, অনেক ক্ষুধা লাগছে। আম্মু বলল, কেন, দুপুরে খাওয়া দাওয়া করিসনি? আমি বললাম, না, সময় পাইনি। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি দিশাকে দিয়ে উপরে খাবার পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম, ওকে। বলেই আমি উপরে চলে গেলাম। উপরে এসে ফ্রেশ হয়ে নিলাম। একটু পর দিশাও খাবার নিয়ে এলো। খাটে বসতেই দিশা আমাকে বলল, আমি খাইয়ে দিই। আমি বললাম, ঠিক আছে, দাও। তারপর দিশা আমাকে তুলে খাওয়াতে লাগলো। খাবার সময় মনে হলো দিশাও তো দুপুরে কিছু খায়নি, তাই আমি জিজ্ঞেস করলাম, তুমি খাইছো? দিশা বলল, আমি পরে খেয়ে নিব। আমি বললাম, কেন, আমি খাইয়ে দিলে কি সমস্যা? দিশা বলল, কি বলো, সমস্যা হবে কেন? আমি বললাম, তাহলে বেশি কথা না বলে হা করো দেখি। তারপর আমার কথা মতো দিশা হা করলো, আর আমিও দিশাকে খাইয়ে দিলাম। এভাবে দুজন দুজনকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে দিশা বলল, আমি প্লেটটা রেখে আসি। আমি বললাম, ঠিক আছে। তারপর দিশা প্লেটটা নিচে রেখে কিছুক্ষণের মধ্যেই আমার রুমে ফিরে আসলো। এসে দেখে আমি ফোনে ফেসবুক চালাচ্ছি। দিশা এসে এই কোনো কথা না বলে আমার থেকে ফোনটা নিয়ে অফ করে আবার আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। তাই আমি অবাক হয়ে দিশাকে জিজ্ঞেস করলাম, এটা কি হলো? দিশা বলল, আজকে সারাদিন অনেক ধকল গেছে, তুমি অনেক ক্লান্ত, তাই প্লিজ আজকে আর ফোন চালিও না, ঘুমিয়ে পড়ো প্লিজ। আমি বললাম, আমার এতটা কেয়ার করো কেন তুমি? দিশা বলল, কারণ অনেক ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। আমি বললাম, শোনো। দিশা বলল, বলো। আমি বললাম, আমিও। দিশা বলল, আমিও কি? আমি বললাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। দিশা বলল, তাহলে এখন ঘুমিয়ে পড়ো প্লিজ। আমি বললাম, ওকে। বলেই আমিও দিশাকে আমার বুকে জড়িয়ে ধরলাম। তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি দিশা আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। দিশা ঘুমিয়ে আছে, তাই আমি ওকে এই সুযোগে বললাম, আই লাভ ইউ দিশা, সারা জীবন তোমাকে এভাবে আগলে রাখবো। কিন্তু দিশা আমাকে অবাক করে সে উত্তর দিল, আই লাভ ইউ টু সোনা, আমিও সারা জীবন তোমার হয়ে এভাবে আগলে থাকতে চাই। দিশার কথা শুনে বুঝতে পারলাম দিশা জেগে আছে। কিছুটা লজ্জা পেলাম আমি। লজ্জা মাখা মুখ নিয়ে বললাম, তুমি জেগে আছো? দিশা বলল, আমি বললাম, তাহলে এখন ওঠো, আমাকে উঠতে হবে। দিশা বলল, না, আর একটু থাকি না। আমি বললাম, না, এখন আর এক মুহূর্ত না। তারপর দিশা আমার বুক থেকে উঠে গেল। দুইজন ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করছি। হঠাৎ নাস্তার টেবিলে আব্বু বলে উঠলো, রাকিব। আমি বললাম, জি আব্বু। আব্বু বলল, তোদের তো এখনো হানিমুন হয়নি তাই না? আব্বুর কথা শুনে দিশা আমার দিকে লজ্জা মাখা মুখ নিয়ে তাকালো। ও লজ্জায় পুরো লাল হয়ে গেছে। তখন আম্মু বলল, একদম আমার মনের কথা বলছো, তা তোমরা কোথায় যেতে চাও বলো? আব্বু বলল, মালদ্বীপ থেকে ঘুরে আসো। কি বলো? দিশা আমাকে পা দিয়ে স্পর্শ করতে আমি দিশার দিকে তাকালাম। দিশা ইশারায় আমাকে নিষেধ করলো। তার মানে দিশা দেশের বাইরে যেতে চাই না। আমাদের চুপ থাকা দেখে আব্বু আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? বলো কোথায় যেতে চাও? আমি বললাম, আব্বু আপনি দিশাকে জিজ্ঞেস করেন ও কোথায় যেতে চাই, ও যেখানে যাবে আমি সেখানেই রাজি। আব্বু বলল, ও তো বলো দিশা মামুনি, তোমরা কোথায় যেতে চাও?
তারপর দিশা বলল, আব্বু আমরা যাব, তবে একটা শর্ত আছে। আব্বু বলল, কি শর্ত মামুনি? দিশা বলল, আমাদের সাথে আপনাদেরও যেতে হবে। আব্বু বলল, কি বলছো মামুনি? হানিমুন তোমাদের, আমরা কি কি করব? দিশা বলল, আমি কোনো কথা শুনতে চাই না, আপনাদেরও যেতে হবে, ব্যাস, না হলে আমরা যাব না। আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় যেতে চাও বলো? দিশা বলল, রাকিবের মুখে শুনেছি আপনাদের গ্রামেও নাকি বাসা আছে, আর অনেক সুন্দর, তাই আমি চাই আমরা সকলে মিলে কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে। আব্বু বলল, কি, এত জায়গা থাকতে তুমি এই সামান্য গ্রামের বাড়ি যাবে? দিশা বলল, এটা মোটেও সামান্য ব্যাপার নয় আব্বু, গ্রামটাই আমাদের শিখর, আর শিখরের খুব কাছাকাছি গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর তাছাড়া গ্রামই আমার অনেক ভালো লাগে, চলেন না আব্বু, আমরা সবাই মিলে কয়েকদিনের জন্য ওখানে যাই, অনেক মজা হবে। আব্বু বলল, রাকিবের আম্মু তুমি কি বলো? আম্মু বলল, খারাপ হয় না, যাওয়া যায়, আর তাছাড়া অনেকদিন গ্রামে যাওয়া হয় না, এই সুযোগে ঘুরে আসা যাক। আব্বু বলল, ঠিক আছে, তোমরা সবাই যখন ওখানে যেতে চাও তাহলে আমারও কোনো আপত্তি নেই। দিশা বলল, থ্যাংক ইউ সো মাচ আব্বু। আব্বু বলল, তাহলে কবে যাওয়া যায়? আম্মু বলল, কালকেই চলো তাহলে। আব্বু বলল, ঠিক আছে, তাহলে তোমরা সবাই রেডি হয়ে থাকো, ব্যাগপত্র গুছিয়ে রাখো, আমি ওখানকার কেয়ারটেকারকে খবর দিয়ে রাখছি, ওসব ব্যবস্থা করে রাখবে। তারপর সবাই মিলে খাওয়া শেষ করলাম, আমি উপরে আমার রুমে চলে আসলাম, আর দিশাও আম্মুর সাথে হাতে কাজগুলো সেরে নিল। কিছুক্ষণের মধ্যে রুমে চলে আসলাম, শুয়ে শুয়ে আমি দিশাকে জিজ্ঞেস করলাম, দিশা? দিশা বলল, বলো। আমি বললাম, তোমার কাছে অন্য দেশে ঘোরার একটা সুযোগ থাকতেও তুমি কেন আমাদের গ্রামের বাড়ি যেতে চাইলে? দিশা বলল, নিজের দেশকেই তো ভালো করে দেখার সুযোগ পাইনি, অন্য দেশে গিয়ে কি করব? আর তাছাড়া গ্রামের শান্ত প্রকৃতির মাঝে সন্ধ্যায় তোমার সাথে এক মুহূর্ত সময় কাটালেই আমার জন্য সেটা সেরা হানিমুন হবে। আমি বললাম, আর আব্বু আম্মুকে নিয়ে যেতে চাইলে কেন? আমরা তো একাই যেতে পারতাম। দিশা বলল, চুপ করো তুমি, ওনারা আমাদের বাবা মা, আমরা মজা করব আর ওনারা বাসায় পড়ে থাকবে, তা হবে না। আমি তো কখনো বাবা মায়ের ভালোবাসা পাইনি, তাই এখন বাবা মায়ের ভালোবাসা এক মুহূর্তের জন্য মিস করতে চাই না, তাই আমার এই আনন্দের সাথে বাবা মায়ের ভালোবাসার আনন্দটাও পেতে চাই। আমি মনে মনে ভাবলাম, দিশা আমাদের পরিবারে এসেছে মাত্র কয়েকটা দিন হবে, এর মধ্যে সবাইকে কত আপন করে নিয়েছে, আমি সত্যি অনেক ভাগ্যবান দিশার মতো একটা মেয়ে আমার জীবন সঙ্গিনী হিসাবে পেয়ে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, দিশাকে কখনোই ছেড়ে চলে যাব না, ওর বিপদে ঢাল হয়ে পাশে থাকবো। আমার বিড়বিড় করতে বলাতে দিশা বলে উঠলো। দিশা বলল, কি বিড়বিড় করে বলছো তুমি? আমি বললাম, না কিছু না। দিশা বলল, তাহলে এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি বললাম, তুমিও। তারপর দিশা চুপচাপ আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। এভাবে আমরা কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি দিশা আমার বুকে নেই। তারপর দেখলাম ওয়াশরুম থেকে বের হলো। আমি দিশাকে বললাম, দিশা ব্যাগপত্র গুছিয়ে নাও। দিশা বলল, সেটা তোমাকে চিন্তা করতে হবে না, আমি গুছিয়ে রেখেছি। আমি বললাম, কখন? দিশা বলল, সকালে উঠেই। এখন তুমি উঠে ফ্রেশ হও, আমি নিচে গেলাম নাস্তা রেডি করতে। আমি বললাম, আচ্ছা। বলে আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করে এসে রেডি হতে লাগলাম। আমি কালো পাঞ্জাবি পরেছি আর দিশাকে কালো শাড়ি পরিয়ে দিয়েছি। তারপর রেডি হয়ে নিচে আসতেই দেখি, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।